অল্পে তুষ্টি হল জীবনের সুখ ও সৌভাগ্য অনুভবের সবচেয়ে একমাত্র রাজপথ। বিয়ের মাধ্যমে সুখী পরিবার গড়তে গিয়ে অনেকেই দেরি করছেন সব দিকেই প্রত্যাশিত ও যোগ্য জীবনসঙ্গী পাওয়ার অভাবে। এক্ষেত্রে প্রত্যাশাগুলো যদি হয় আকাশচুম্বী বা অবাস্তব, তাহলে তা সোনার হরিণের পেছনে অযথা সময় নষ্ট করার মতো পণ্ডশ্রমেই পরিণত হতে বাধ্য। আধুনিক অনেক কন্যারা পাত্র খুঁজতে গিয়ে উচ্চশিক্ষিত, খুব অভিজাত বা বনেদি পরিবারের ছেলে, ধনী, সুদর্শন, দীর্ঘদেহী, বাড়ি গাড়ির মালিক, কখনো বা পিতামাতার একমাত্র সন্তান ইত্যাদি সব ভালো দিক সম্পন্ন পাত্র প্রত্যাশা করেন। পাত্র ধার্মিক ও সৎ স্বভাবের কিনা সেটাও কেউ কেউ পছন্দের তালিকায় রাখেন না বা অন্যান্য বিষয়গুলোর মতো গুরুত্বপূর্ণ মনে করেন না। সব দিকে শতভাগ সোনার ছেলে পাওয়াটা কঠিন এবং এসবের জন্য অপেক্ষা করতে করতে পাত্রীর বয়সও অনেক বেশি হয়ে পড়ায় পাত্ররাও পাত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। অন্যদিকে আধুনিক পাত্রদেরও অনেকেই পাত্রী খুঁজতে গিয়ে উচ্চশিক্ষিত, খুব অভিজাত বা ধনী ও বনেদি পরিবারের কন্যা, সুদর্শন, দীর্ঘদেহী ও রূপবতী, অতি উজ্জ্বল বর্ণ, কখনো বা পিতামাতার একমাত্র সন্তান ইত্যাদি কথিত সব ভালো দিকসম্পন্ন পাত্রী প্রত্যাশা করেন। পাত্রীর ধার্মিক ও সৎ স্বভাব সম্পন্ন হওয়ার বিষয়টিও সব পরিবারের সমান গুরুত্ব পায় না। আর এসব কিছুই একযোগে একজনের মধ্যে পাওয়া খুব দুরূহ বা কঠিন হয়ে পড়ে। এটা মনে রাখা দরকার, সব দিকে সোনায় সোহাগা পাত্রপাত্রী পাওয়াটা কলকারখানার পণ্যের মতো সুলভ নয়। পাত্রপাত্রী বাছাইয়ের ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সৎ স্বভাব ও ধার্মিকতাকে, আর অন্য সব দিক হলো অপ্রধান। অনেক সময় দেখা যায় যে বাহ্যিক সৌন্দর্য বা রূপের অধিকারীরা যথেষ্ট মেধাবী নন অথবা ধার্মিক ও সৎ স্বভাবের অধিকারী নন। মানুষকে তার বাহ্যিক সৌন্দর্য ও ধন সম্পদের জন্য পছন্দ করা উচিত নয়, বরং পছন্দ করা উচিত তার সৎ স্বভাব ও ধার্মিকতার জন্য। বাহ্যিক ধন সম্পদ ও রূপ এসবই হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়। মহান আল্লাহ জীবনসঙ্গী হিসেবে যার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাতে সন্তুষ্ট হয়ে এবং তাকে খোদাই উপহার হিসেবে ধরে নিয়ে যদি পরস্পরের প্রতি অনুরাগী ও শ্রদ্ধাশীল হওয়া যায়, তাহলে সংসারগুলো হয়ে উঠবে সত্যিকার অর্থেই সুখের নীড়। স্বামী ও স্ত্রীকে নারী ও পুরুষের পৃথক প্রকৃতি বা মনস্তত্ত্ব এবং তাদের মানসিক ও শারীরিক পার্থক্যগুলো বুঝতে হবে সুখী জীবন গড়ে তোলার লক্ষ্যে। মনোবিজ্ঞান বলে নারী ও পুরুষের ব্যক্তিত্বের প্রকৃতি আর চেতনা ভিন্ন ধরনের, তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষিত হওয়ার প্রকৃতিও ভিন্ন রকম। আর এ ধরনের ভিন্নতার কারণেই নারী ও পুরুষ পরস্পরের কাছে আকর্ষণীয়। তাই স্বামী ও স্ত্রীকে বুঝতে হবে তাদের নানা ধরনের পার্থক্যের উৎস কি কেবল চিন্তাগত না লৈঙ্গিক পার্থক্য থেকে উৎসারিত। চিন্তাগত মতভেদ সহজেই নিরসনযোগ্য, কিন্তু লৈঙ্গিক পার্থক্য থেকে উৎসারিত পার্থক্যগুলোর বিষয়ে পরস্পরকে উপলব্ধি করা জরুরি। দাম্পত্য জীবন শুরুর প্রথম থেকেই স্বামী স্ত্রীর উচিত কাজ ও দায়িত্বগুলো ভাগ করে নেওয়া। বৈশ্বিক ও আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রভাবে পরিবারগুলো হয়ে পড়েছে ক্ষুদ্র বা ছোট পরিসরের। পরিবারগুলোর অনেক দায়িত্বের মধ্যে কিছু দায়িত্ব পালন করছে শিক্ষা বিভাগ, কলকারখানা ও গণমাধ্যমের মতো নানা আধুনিক প্রতিষ্ঠান। ফলে পরিবারগুলোর দায়িত্বের বোঝা এখন কমে গেছে। আধুনিক যুগের ছোট পরিবারগুলো মূলত দুই প্রজন্ম ভিত্তিক। পাশ্চাত্যের শিল্প বিপ্লবের পর এ ধরনের পরিবার প্রথা শুরু হয়। স্বামী স্ত্রী ও সন্তানদের নিয়ে গড়ে ওঠে ওই শ্রেণীর পরিবার। এই পরিবারের সদস্যদের কেউই অন্য আত্মীয়দের সঙ্গে একত্রে থাকে না। এ ধরনের পরিবারে বাবা অথবা মা কিংবা উভয়ই পরিবারের অর্থ ব্যবস্থা পরিচালনা করেন। অর্থনৈতিক বিষয়ে তারা প্রথম পর্যায়ের আত্মীয়ের উপর নির্ভরশীল নন। এ ধরনের পরিবারে সাধারণত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সাধারণত আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে নেওয়া হয়।
অনেক চিন্তাবিদ এ ধরনের পরিবারকে বুদ্ধিবৃত্তি কেন্দ্রিক পরিবার বলে প্রশংসা করেছেন, কারণ বড় ধরনের সিদ্ধান্তগুলো নেয়ার সময় এ ধরনের পরিবারের যে সদস্যের যুক্তি সবচেয়ে জোরালো বলে মনে হয় তাকেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়। ক্ষুদ্র পরিসরের এই পরিবারগুলো কখনো বড় হয়ে ওঠে না, কারণ এমন পরিবারের যে সন্তানই প্রাপ্তবয়স্ক হন তিনি চাকুরি নিয়ে ও নতুন পরিবার গঠন করে আলাদা হয়ে যান। বিশ্বের প্রায় সব দেশেই এখন এ ধরনের পরিবার দেখা যায়।